হ্যালো মাই ওয়ার্ল্ড ডিয়ার স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আমাদের প্রথম সেল চ্যাপ্টারের প্রথম যে ক্লাসটি, সেই প্রথম ক্লাসটি সম্পূর্ণ হয়েছিল। আমরা সেলের একটা যে বেসিক স্ট্রাকচার, সেই বেসিক স্ট্রাকচারটা কিছুটা দেখে নিয়েছিলাম। ওকে, তো আমাদের যে প্রথম ক্লাস, সেই প্রথম ক্লাসটি দেখে আমার একটা জাস্ট লাইন একটু বলতে ভুল হয়েছিল, ঠিক আছে? যে মৃত সেলের ক্ষেত্রে, ঠিক আছে, শুধুমাত্র কোষ পর্দা যাই হোক বলা হয়ে গেছিল, এখানে কোষ পর্দা হবে না, কোষ প্রাচীর যেটা রয়েছে সেই কোষ প্রাচীরটাই কি থাকে না, তো বিদ্যমান থাকে। ওকে, তো লাইনটা একটু ঠিক করে নেবে, জাস্ট আমার এডিট করতে প্রবলেম হয়ে গেছিল, ওটা এডিট করে হয়তো কেটে বাদ দেওয়া যেত, তো দিইনি। ওকে, তো ওটা একটু অ্যাডজাস্ট করে নেবে। ওকে, মনে রাখবে যে মৃত যে সেল রয়েছে, সেই মৃত সেল বলতে মেনলি রিপ্রেজেন্ট করবে কাকে না, তো মৃত সেল বলতে রিপ্রেজেন্ট করবে তোমার যে শুধুমাত্র কি অবস্থান করবে না, তো কোষ প্রাচীর যেটা রয়েছে সেই কোষ প্রাচীরটাই বিদ্যমান থাকে। মৃতর ক্ষেত্রে কোষ প্রাচীরটা বিদ্যমান থাকে। ওকে, দেখো, তারপরে আমরা আজকে যে ক্লাসটা শুরু করতে চলেছি, সেই ক্লাসে আমরা সেলের ভিতরে উপস্থিত সেলের ভিতরে উপস্থিত যে কোষীয় অঙ্গাণু, সেই কোষীয় অঙ্গাণু সম্পর্কে আমরা বিস্তারিত যে আলোচনা, সেই বিস্তারিত আলোচনা আজকে করতে চলেছি। খুব ভালো করে মন দিয়ে শুনবে, তাহলেই বুঝতে পারবে। তো প্রথমে আমরা সেলের ভিতরে উপস্থিত একটি খুব ইম্পর্টেন্ট কোষীয় অঙ্গাণু, যেটার নাম কি না, তো নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত যে তথ্য, সেই বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব। ওকে, তো চলো দেখা যাক। তো মনে রাখবে স্যার, যে একটা সেলের ভিতরে মাঝ বরাবর একটি কোষীয় অঙ্গাণু অবস্থান করে, যে কোষীয় অঙ্গাণুটির নাম কি না, তো নিউক্লিয়াস। প্রাণীদের ক্ষেত্রে, প্রাণী কোষের ক্ষেত্রে, কার ক্ষেত্রে না, তো প্রাণী কোষের ক্ষেত্রে নিউক্লিয়াসটি সেলের মাঝ বরাবর অবস্থান করে। কিন্তু উদ্ভিদ কোষের ক্ষেত্রে যদি দেখা যায়, ধরো এটা যদি একটি প্রাণী কোষ হয়, তো প্রাণী কোষের ক্ষেত্রে সাধারণত নিউক্লিয়াসটি যে মাঝ বরাবর, সেই মাঝ বরাবর অবস্থান করে। কিন্তু একটি যদি উদ্ভিদ কোষের কথা আমরা বলি, ধরো এটি একটি উদ্ভিদ সেল, ঠিক আছে, উদ্ভিদ সেল। ওকে, তো উদ্ভিদ, এটা ধরো একটা উদ্ভিদ সেল। ওকে, আর উদ্ভিদ সেলের ক্ষেত্রে কি বলেছিলাম না, তো কোষ প্রাচীর যেটা রয়েছে, সেই কোষ প্রাচীর অবস্থান করে। তো বাইরের যে লেয়ার, সেটি কি না, তো কোষ প্রাচীর। এটি কি হলো স্যার না, তো আমাদের বাইরের লেয়ারটি হচ্ছে কোষ প্রাচীর। তো উদ্ভিদ কোষের ক্ষেত্রে সাধারণত যে নিউক্লিয়াস, যে নিউক্লিয়াস রয়েছে, সেই নিউক্লিয়াসটি একটু এদের মানে গা ঘেঁষে লেগে থাকে, অর্থাৎ যে কোষ পর্দা রয়েছে সে কোষ পর্দার দিকে চলে আসে। তার কারণটা একটু মাথায় রাখবে, যে উদ্ভিদ কোষের ক্ষেত্রে কিছু ফাঁকা স্থান থাকে। উদ্ভিদ কোষের ভিতরে ভ্যাকুয়াল বলে একটা স্থান রয়েছে, যেটা ফাঁকা স্থান। ভ্যাকুয়াল সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা হবে, বাট এখানে মনে রাখবে যে ভ্যাকুয়াল অর্থাৎ ফাঁকা স্থান থাকার কারণে এর যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসটি একটু সাইড বরাবর অবস্থান করে। চলো যাই আমরা নিউক্লিয়াসের সম্পর্কে বিস্তারিত যে আলোচনা, সেই বিস্তারিত আলোচনা স্টার্ট করি। ওকে, দেখো, নিউক্লিয়াস যে কোষীয় অঙ্গাণু, এটি সাধারণত উন্নত যে জীব রয়েছে তাদের ক্ষেত্রে আমরা নিউক্লিয়াস যেটা রয়েছে, সেই নিউক্লিয়াসটি সুস্পষ্টভাবে দেখতে পাবো। কিন্তু যারা নিম্ন শ্রেণীর জীব রয়েছে, নিম্ন শ্রেণীর জীবের ক্ষেত্রে নিউক্লিয়াসটি কিন্তু সুগঠিত না। নিউক্লিয়াসটি কি হবে না স্যার না, তো সুগঠিত হবে না, বা নিউক্লিয়াস আমরা দেখতেই পাবো না। ওকে, নিউক্লিয়াসের স্ট্রাকচারটা যদি দেখা যায়, তো এটিও সাধারণত কিরকম হবে না, তো এটি হবে গোলাকার। এরকম এটি গোলাকার যে স্ট্রাকচার, সেই গোলাকার স্ট্রাকচার আমরা পাবো কার ক্ষেত্রে না, তো নিউক্লিয়াসের ক্ষেত্রে। ওকে, নিউক্লিয়াসটি কিন্তু মাথায় রাখবে, এটি একক পর্দা বিশিষ্ট না। এটি এরকম এদের দেহে দুটি পর্দা দ্বারা আবৃত থাকবে, অর্থাৎ এরকম করে এদের তোমার দুটো লেয়ার অবস্থান করবে। এরকম ভাবে দুটি লেয়ার অবস্থান করবে। এটাকে বলা হবে বহিঃপর্দা, আর এটাকে বলা হবে অন্তঃপর্দা। বহিঃপর্দা, এই যে বহিঃপর্দা রয়েছে অন্তঃপর্দা, তোমরা এখানে দেখতে পাবে একটা আছে আউটার মেমব্রেন, আর একটা লেখা আছে আমাদের ইনার মেমব্রেন। ওকে, ইনার মেমব্রেন এন্ড আউটার মেমব্রেন।
বহিঃপর্দা এবং অন্তঃপর্দা যেটা রয়েছে এদের মাঝখানে যে স্থান, সেই মাঝখানের স্থানটির নামটা একটু মনে রাখবে। এটাকে বলা হয় পেরি নিউক্লিয়ার সিস্টার্নি। কি বলা হবে স্যার? পেরি নিউক্লিয়ার সিস্টার্নি। এই যে আমি গোড়াটাকে পুরু আকারে এঁকে দিয়েছি তেমনটা কিন্তু হয় না, এদের মধ্যে মাথায় রাখবে যে কিছু ছিদ্র থাকে, এরকম ভাবে নিউক্লিয়াসের ক্ষেত্রে কিছু ছিদ্র থাকবে অর্থাৎ পথ থাকবে। এই যে পথ থাকে এটাকে বলা হয় নিউক্লিয় ছিদ্র বা নিউক্লিয়ার পোর বলা হয়ে থাকবে। ওকে, অর্থাৎ এখানে মাঝে মাঝে কি অবস্থান করবে স্যার, তাতে কিছু ছিদ্র যেটা রয়েছে সেই ছিদ্র অবস্থান করে থাকে। ওকে, আমরা ছিদ্রটাকে একটু ভালো করে করে নিই। এরকম ভাবে কিছু কি থাকবে না, তো ছিদ্র অবস্থান করবে। এরকম ভাবে তোমার ছিদ্র অবস্থান করবে, কিছু কিছু জায়গাতে কি থাকবে স্যার না, তো ছোট ছোট ছিদ্র যেটা রয়েছে সেই ছিদ্র অবস্থান করে। এবার এই নিউক্লিয়াসের ভিতরে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস থেকে থাকে, যেটার নাম তোমরা অলরেডি শুনে রেখেছো, যেটাকে বলা হয়ে থাকে কি না, তো ডিএনএ। বা আর একটি নাম পাবে এক্ষেত্রে, যেটাকে বলা হবে তোমার নিউক্লিয় জালিকা। কি বলা হবে স্যার না, তো নিউক্লিয় জালিকা। নিউক্লিয় নিউক্লিয় জালিকা। আর একটি টার্ম এখানে ইউজ করতে পারো, সেটা হচ্ছে কি না, নিউক্লিয়াসের ভিতরে একটা কথা হবে ক্রোমোজোম। মনে রাখবে এই যে ডিএনএ যেটা রয়েছে এই ডিএনএরই বিভিন্ন অবস্থা হচ্ছে এইগুলি। ঠিক আছে, এগুলি ডিএনএ থেকে আলাদা না, কিছুটা আলাদা, এমনটা বলবো না যে একবার সম্পূর্ণ যে ডিএনএ ব্যাপারটা তেমনটা না। এই ডিএনএরই বিভিন্ন বলতে পারো রূপ বলতে পারো। ওকে, তো এই মাঝ বরাবর কি অবস্থান করবে না, তো তোমার নিউক্লিয় জালিকা, এরকম জালের মতো ডিএনএ গুলো কি থাকবে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান করবে। আর এই ডিএনএ যেটা রয়েছে ডিএনএ দ্বারাই যাবতীয় আমাদের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য নির্ধারিত হয়। যাবতীয় যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য কি হবে না, তো নির্ধারিত হবে। মনে রাখবে আর একটি কথা, কোষের ভিতরে যে জেলির মতো পদার্থ ছিল, অর্ধতরল জেলির মতো পদার্থ ছিল, যেটাকে আমরা সাইটোপ্লাজম বলছিলাম। আর নিউক্লিয়াসের ভিতরে যে অর্ধতরল জেলির মতো পদার্থ ভরা থাকে তাকে বলা হয়ে থাকে নিউক্লিওপ্লাজম। কি বলা হয়ে থাকবে না, তো নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিয়াসের এই ক্ষেত্রে আর একটি স্ট্রাকচার যেটা রয়েছে সেই স্ট্রাকচার পেয়ে থাকবে। সেই স্ট্রাকচারটি হচ্ছে কি না, তো নিউক্লিয়াসের ভিতরে একটা জায়গাতে এরকম ডার্ক আকারে একটি বস্তু দেখা যায়। ওকে, এটাকে কি বলা হয়ে থাকে, এটাকে মাথায় রাখবে তোমার নিউক্লিওলাস বলা হয়ে থাকে। এদিককার ছবিটা দেখো তাহলে বুঝতে পারবে, এটাকে বলা হবে নিউক্লিওলাস। এই যে একটা ডার্ক কালারের রয়েছে এটাকে বলা বোঝানো হচ্ছে এখানে। নিউক্লিওলাস যেটা রয়েছে এটি সাধারণত তোমার যে রাইবোজোম রয়েছে সে রাইবোজোম গঠনে সাহায্য করে, এটা হচ্ছে এর কাজ। ওকে, দেখো আরো দু এক কথা আমরা দেখবো, সেগুলি আমরা একটু জেনে নেবো। দেখো কি লেখা আছে আমরা একবার দেখে নিই, তারপর তার মধ্যে দিয়ে আমরা বিভিন্ন রকম তথ্য যেগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। দেখো লেখা আছে যে 1831 সালে ব্রিটিশ বিজ্ঞানী রবার্ট ব্রাউন প্রথম কি করেছিল না, তো নিউক্লিয়াস যেটা রয়েছে সেটি আবিষ্কার করেছিল। তো এটা খুব ইম্পর্টেন্ট যে নিউক্লিয়াসের যে আবিষ্কার সেটি কে করেছিলেন না, তো রবার্ট ব্রাউন নামক একজন বিজ্ঞানী তিনি করেছিলেন। বলছে একটি আদর্শ নিউক্লিয়াসের প্রধানত চারটি অংশ নিয়ে গঠিত। চারটি অংশ কি কি না, তো বলছে নিউক্লিয় পর্দা। তাই নিউক্লিয় পর্দা কোনটি না, তো এই যে তোমার দুটি মেমব্রেনের কথা বলছিলাম এটাকে কি বলা হয় থাকে নিউক্লিয় পর্দা। তাহলে ফার্স্ট কি পেলাম স্যার আমরা না, তো নিউক্লিয় পর্দা যেটা পেয়েছি সেই জিনিসটা। ওকে, তাহলে এই যে দুটি লেয়ার এই দুটি লেয়ারকে আমরা কি বলবো নিউক্লিয় পর্দা। এর কাজ কি, এর কাজ হচ্ছে তোমার যে সাইটোপ্লাজম সেলের ভিতরে যে সাইটোপ্লাজম রয়েছে সাইটোপ্লাজম এবং যে নিউক্লিওপ্লাজম রয়েছে সেই দুটিকে আলাদা করে রাখা। দেখো এটি নিউক্লিয়াসকে ঘিরে থাকা দ্বিস্তরীয় পর্দা, এটি সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে আলাদা রাখে, বস্তুর আদান প্রদান নিয়ন্ত্রণ করে। এতে ছোট ছোট ছিদ্র থাকে যাকে নিউক্লিয় রন্ধ্র বলা হয়ে থাকে। এই যে ছোট ছোট ছিদ্র আগে এঁকেছি
সেই ছোট ছোট ছিদ্র এখানে অবস্থান করে। ওকে, এই ছিদ্রের কাজ কি? ছিদ্রের কাজ হচ্ছে এই স্যার, যে নিউক্লিয়াসের ভিতরে দেখো আলটিমেটলি এই নিউক্লিয়াসের ভিতরে উপস্থিত যে ডিএনএ রয়েছে, সেই ডিএনএ দ্বারা আমাদের যে সেল রয়েছে সেই সেলটি নিয়ন্ত্রিত হয়ে থাকবে। ওকে, এবার কি হয়, এই ডিএনএ বিভিন্ন যে উপাদান রয়েছে সেই উপাদানটাকে তো নিউক্লিয়াস থেকে বার হতে হবে। তো সেই উপাদানটাকে যে বার হওয়ার যে পথ, সে বার হওয়ার পথই হচ্ছে কি না এই নিউক্লিয় ছিদ্র। ওকে, তারপরে দেখো কি বলছে, আর একটি বলছে নিউক্লিওপ্লাজম। তো নিউক্লিয়াসের ভিতরে উপস্থিত যে জেলি লাইক স্ট্রাকচার বা তরল পদার্থ থাকে সেটাকে কি বলা হয়, নিউক্লিওপ্লাজম বলা হয়ে থাকে। তাই নেক্সট যে এখানে দেখো লেখা আছে পেয়ে যাবে, সেটা কি না তো নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম কি বলছে না, নিউক্লিয় পর্দার ভিতরে থাকা স্বচ্ছ দানাদার তরল অংশ, এখানে এনজাইম, আরএনএ এবং প্রোটিন যেটা রয়েছে সে প্রোটিন অবস্থান করে। নিউক্লিওপ্লাজমের বিভিন্ন যে উপাদান, সেই উপাদানের মধ্যে যেরকম ডিএনএ রয়েছে, ডিএনএ ছাড়াও এখানে আর কি কি অবস্থান করে স্যার, না তো আরএনএ অবস্থান করে, বিভিন্ন ধরনের যে প্রোটিন রয়েছে সেই প্রোটিন অবস্থান করে। ওকে, মাথায় রাখবে এই আরএনএ থেকে আলটিমেটলি কিন্তু যে প্রোটিন রয়েছে সেই প্রোটিনটা তৈরি হয়ে থাকে। আমরা পরবর্তী টাইমে আরো বিস্তারিত আলোচনাতে এগুলা শিখে নেব। তারপর দেখো লেখা আছে আর একটি কি না তো নিউক্লিওলাস। নিউক্লিওলাস কি না তো নিউক্লিয়াসের ভিতরে একটি ভেতরে থাকা উজ্জ্বল এবং ঘন গোলাকার অংশ, এটি রাইবোজোম সংশ্লেষে সাহায্য করে, একটু আগে যেটা আমি বললাম। তারপর দেখো লেখা আছে নিউক্লিয় জালিকা বা নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু। নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু, দেখো নিউক্লিয় প্লাজমে ভাসমান সুতোর মতো জট পাকানো অংশ, যা কোষ বিভাজনের সময় এগুলি মোটা এবং খাটো হয়ে ক্রোমোজোম গঠন করে। এর মধ্যেই বংশগতির ধারক বাহক ডিএনএ যেটা রয়েছে সেটা থাকে। এইটা একটু বলি তাহলে ভালো করে বুঝতে পারবে। দেখো ডিএনএ যেটা রয়েছে, ডিএনএ যেটা রয়েছে সেই ডিএনএ কুণ্ডলীকৃত হয়ে অর্থাৎ একসঙ্গে পরে দেখো ডিএনএ যেটা রয়েছে সেই ডিএনএ স্ট্রাকচার যদি বলা যায় তো ডিএনএ স্ট্রাকচারটা অনেকটা এরকম হয়। ওকে, এবার এগুলি যখন কি হবে না তো পরস্পরের সঙ্গে একটু কুণ্ডলী আকারে অবস্থান করবে। কুণ্ডলী আকারে অবস্থান করলে এদিকে অনেকটা মোটা এক ধরনের দড়ির মতো মনে হবে। ওকে, দেখবে স্যার একটা জাস্ট একটা কথা ভাবো, ধরো তুমি একটা সুতো নিয়েছো, ঠিক আছে, এরকম করে যদি একটা সুতো নিয়েছো, দুটো সুতো, তিনটে সুতো, চারটে সুতো, এগুলোকে পরস্পরের সঙ্গে যদি একে অপরের সঙ্গে তুমি জয়েন করে দাও, ঠিক আছে, এরকম করে পরস্পরের সঙ্গে যদি একটা জয়েন্ট আকারে অবস্থান করে দাও, তাহলে কিরকম হয়ে যাবে না একটা মোটা সুতো যেটা রয়েছে সে মোটা সুতো তৈরি হয়ে যাবে। ওকে, এই যে মোটা সুতোর কথা বলছি আমি, এই যে মোটা সুতোর কথা বলছি স্যার, এই মোটা সুতোটাই হচ্ছে কি না তো তোমার ক্রোমাটিন তন্তু। কি স্যার, না তো ক্রোমাটিন তন্তু। তাহলে মোটা সুতোর বা ক্রোমাটিন তন্তুর ভিতরে কি আছে না তো ডিএনএ গুলি জালক আকারে একসঙ্গে বাঁধা আছে। ওকে, এবার মাথায় রাখবে যে একটা সময় কি হবে, এই ক্রোমাটিন তন্তু আরেকটি বিশেষ আকার ধারণ করবে, আর একটি পরস্পর সংযুক্ত বিশেষ আকার ধারণ করবে, যেটা কিরকম হবে না তো অনেকটা এইরকম একটা স্ট্রাকচার গঠন করবে। ঠিক আছে, এরকম একটা স্ট্রাকচার গঠন করবে। আর সেই স্ট্রাকচারটাকে আমরা কি বলবো না, এই স্ট্রাকচারটাকে আমরা বলবো স্যার ক্রোমোজোম। কি বলবো না তো ক্রোমোজোম বলা হবে এটাকে। তো ডিএনএ বলো, ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন জালিকা, ক্রোমোজোম, এগুলি সব একই জিনিসের ভিন্ন ভিন্ন রূপ। আর এখানে এরকম ভাবে ডিএনএ যেগুলো রয়েছে সেই ডিএনএ গুলি অবস্থান করে থাকে। এই ক্রোমোজোমটা কিন্তু সেলের ভিতরে স্যার সব সময় দেখা যায় না। ক্রোমোজোম লাইক স্ট্রাকচার অর্থাৎ ডিএনএ এর ক্রোমোজোম লাইক যে স্ট্রাকচার, সেই ক্রোমোজোম লাইক স্ট্রাকচারটা তৈরি হয় অনলি যখন স্যার সেল ডিভিশন করার সময় আসে। যখন সেলটা কি করে না তো ডিভিশন করার যখন সময় আসে, তখনই এই ক্রোমোজোম যে স্ট্রাকচার সেই ক্রোমোজোম স্ট্রাকচারটা তৈরি হয়ে থাকে। এবার আমরা নিউক্লিয়াসের বিশেষ বিশেষ কিছু যে কাজ রয়েছে সেই কাজগুলো একটু আমরা দেখে নেব। ওকে, দেখো প্রধান কাজের মধ্যে কি বলছে, যে কোষীয় নিয়ন্ত্রণ। মাথায় রাখবে যে কোষের ভিতরে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জিনিস দেখো একটা কথা মাথায় রাখবে যে আমাদের যাবতীয় দেহের ভিতরে যত কাজকর্ম হয়ে থাকে প্রত্যেকটা কাজকর্ম কিন্তু একটা সেলের ভিতরে হয়ে থাকে, এবং সেলগুলির একত্রিত ফলস্বরূপ রূপে আমরা সেই কাজের বহিঃপ্রকাশ ঘটাই। যেমন ধরো আমি এখন কথা বলছি বা হাত পা নড়াচ্ছি, তো
তো তার জন্য কিন্তু সেল কি করছে না, তো প্রতিনিয়ত বিভিন্ন রকমের রাসায়নিক বিক্রিয়া করছে। ওকে, যার ফলে কিন্তু আমি কথাগুলো বলতে পারছি, বা আমি তোমার হাত পা নড়াতে পারছি। বা স্যার এরকম ভাবতে পারো যে একটা প্রাণী যে বেঁচে আছে, সে বেঁচে থাকার ফলস্বরূপ কি, বেঁচে থাকার কারণটা হচ্ছে এই যে তার যে সেল রয়েছে সেই সেলগুলি ঠিকঠাক ভাবে কাজ করছে, ঠিকঠাক ভাবে কাজ করছে বলেই কিন্তু সে বেঁচে আছে। যদি সেল কাজ করা বন্ধ করে দেয় তাহলে কিন্তু সেই প্রাণীটির কি ঘটে যাবে না, তো মৃত্যু ঘটে যাবে। ওকে, যেমন স্যার ন্যাচারাল যে ডেথ হয়ে থাকে মানুষের একটা এজ আসার পর, যখন তার মৃত্যু হয়, মৃত্যু হচ্ছে বা মৃত্যু হতে স্টার্ট করেছে, দেখে হঠাৎ করে ন্যাচারাল যে ডেথ রয়েছে সেখানে হঠাৎ করে কোনো ব্যক্তি মারা যায় না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আস্তে 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 বিভিন্ন জায়গায় যে তার সেল রয়েছে সেই সেলগুলো কাজ করা বন্ধ করে দেয়। ওকে, তো তাই কি বলছে যে কোষীয় নিয়ন্ত্রণ, কোষের সমস্ত বিপাকীয় কাজ এবং বৃদ্ধি নিয়ন্ত্রণ করে। বৃদ্ধিটা হয়তো তুমি পারবে যে একটা ছোট্ট ছোট্ট বড় সেল ছিল, সেই সেলটা আকারে কি হয়ে গেল, বড় হয়ে গেল, তাহলে কি হলো, তার বৃদ্ধি ঘটেছে। বা একটা সেল ছিল, একটা সেল থেকে আলটিমেটলি দুটো সেলে পরিণত হচ্ছে, এটাও মানে কি না, তার বৃদ্ধিকে রিপ্রেজেন্ট করে। ওকে, বিপাকীয় কাজ এটি হয়তো বুঝতে পারবে না। বিপাকীয় কাজের কথা অর্থ হচ্ছে যে সেলের ভিতরে বিভিন্ন ধরনের কি হয়ে থাকে না, তো রাসায়নিক বিক্রিয়া হয়ে থাকে। ওকে, আর এই রাসায়নিক বিক্রিয়াকেই বলা হচ্ছে বিপাক। ওকে, এক কথায়। তারপর লেখা আছে দেখো বংশগতির রক্ষা, বংশগতির প্রধান উপাদানই মনে রাখবে ডিএনএ। এটা হচ্ছে কি না, তো বংশগতির প্রধান উপাদান। বংশগতি মানে কি, মানে হচ্ছে এই স্যার যে বাবা মা, ঠিক আছে, সেই বাবা মার বিভিন্ন বৈশিষ্ট্য তার ছেলে এবং মেয়েদের মধ্যে স্থানান্তরিত হয়। ওকে, তারই বংশে তার যে বিভিন্ন বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যগুলি কি হচ্ছে, ট্রান্সফার হচ্ছে। এটাকেই বলা হচ্ছে কি না, তো বংশগতির প্রধান উপাদান ডিএনএ কি হয় না, তো ট্রান্সফার হয়ে থাকে। তার কি বলছে দেখো, পিতামাতার বৈশিষ্ট্য সন্তানের মধ্যে কি হয়ে থাকে না, তো বহন করে নিয়ে যায়। অর্থাৎ স্যার আরেকটু সহজ ভাষাতে যদি বলা যায়, তো সহজ ভাষাতে হচ্ছে এই, এটা ধরো একটা কি না, তো বাবা, ঠিক আছে, মেল, আর এটা হচ্ছে কি স্যার না, তো একটা ফিমেল। ওকে, বাবা মা। তো বাবা মায়ের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য কিন্তু তার যে বাচ্চা রয়েছে সেই বাচ্চার মধ্যে যাবে। কারণ কি, কারণটা হচ্ছে এই বাবার ক্ষেত্রে যে শুক্রাণু রয়েছে এবং মায়ের ক্ষেত্রে যে ডিম্বাণু রয়েছে, তো শুক্রাণুর মধ্যে কি থাকবে, কার বৈশিষ্ট্য থাকবে, বাবার বৈশিষ্ট্য। আর ডিম্বাণুর মধ্যে কার বৈশিষ্ট্য থাকবে, মায়ের বৈশিষ্ট্য। আর এই শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয়ে কি তৈরি হচ্ছে না, একটা বাচ্চা যেটা রয়েছে সে বাচ্চার সৃষ্টি হবে। তাহলে বাবা এবং মা দুজনের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য নিয়ে কি হচ্ছে, একটা বাচ্চা তৈরি হচ্ছে। তো বাবা মায়ের দুজনের বৈশিষ্ট্য কিন্তু কি থাকবে, একটা বাচ্চার মধ্যে থাকবে। এটি প্রত্যেকটি জীবের মধ্যে হয়ে থাকে। ওকে, নট অনলি হিউম্যান। তারপরে দেখো প্রোটিন এবং আরএনএ সংশ্লেষ, প্রোটিন এবং আরএনএ সংশ্লেষ। এই প্রোটিন এবং আরএনএ সংশ্লেষ এই জিনিসটা একটু আমি ছোট্ট করে সিম্পল ভাষাতে বোঝানোর চেষ্টা করছি, জাস্ট একটু শুনে নেবে তাহলে বুঝে যাবে, ঠিক আছে। খুব একটা কঠিন জিনিস এটা না। ওকে, দেখো স্যার, ধরো যে ডিএনএটা থাকে, যে ডিএনএ থাকে, এই ডিএনএটার একটা ছোট্ট অংশ হচ্ছে কি না, তো আরএনএ। কি স্যার না, তো আরএনএ। আর এই আরএনএ পরবর্তী সময়ে কিসে পরিণত হয়ে থাকে না, তো প্রোটিনে পরিণত হয়ে থাকে। কিসে পরিণত হবে, প্রোটিনে পরিণত হবে। অর্থাৎ আরএনএ সাহায্য নিয়ে প্রোটিনে পরিণত হবে, ঠিক আছে। আরএনএটা মেনলি তোমার কি না, তো একটা কোড, যার সাহায্যে পার্টিকুলার আরএনএর সাহায্যে পার্টিকুলার কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। কিন্তু আরএনএটা কোথা থেকে তৈরি হচ্ছে, ডিএনএ থেকে তৈরি হচ্ছে। ওকে, তাই এখানে বলছে যে কোষের মধ্যে প্রয়োজনীয় প্রোটিন তৈরি সংকেত প্রদান করে, প্রদান করছে, কি করছে, প্রদান করছে। কি আকারে প্রদান করবে, প্রথমে আরএনএ আকারে। আর এই আরএনএটা কিসে পরিণত হবে না, তো প্রোটিনে পরিণত হবে, পার্টিকুলার প্রোটিনে পরিণত হবে। ওকে, তারপরে আছে কোষ বিভাজন, অর্থাৎ একটা সেল থেকে আর একটা সেলে পরিণত হয়। ধরো একটা সেল ছিল, সে একটা সেল এবার কি করবে, বড় হয়ে গেছে বা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে, দুটো সেলে পরিণত হবে। তো এই যে একটা পার্টিকুলার টাইম, নির্দিষ্ট টাইমে কি হবে না, তো এই সেলটা আর একটা সেলে রূপান্তরিত হবে। এই জিনিসটাকে কি বলছে না, তো করতে কিন্তু কে সাহায্য করে না, তো ডিএনএ যেটা রয়েছে সেই ডিএনএটা
সাহায্য করে থাকে। মনে রাখবে ডিএনএ যদি কোনো রকমের হেরফের হয়ে যায় তাহলে এই সেল ডিভিশন তখন আর নিয়ন্ত্রণে থাকে না। অর্থাৎ দরকার নেই, সেল ডিভিশনের কোনো দরকার নেই, অথচ কি হবে সেল ডিভিশন হতে স্টার্ট করে দেবে, অর্থাৎ ডিএনএ আর কন্ট্রোল করতে পারছে না। আর এই রকম ঘটনা ঘটলেই একটা রোগের সৃষ্টি হয়, যেটার নাম হচ্ছে কি ক্যান্সার। ক্যান্সার কিন্তু কোনো তোমার ব্যাকটেরিয়া বা ভাইরাস ঘটিত রোগ না। ক্যান্সার হচ্ছে কি না, তো একটা জেনেটিক্যালি বলতে পারো আহ মানে জিনগত বলতে পারো বা ডিএনএ এর কিছু পরিবর্তন ঘটার ফলে এই জিনিসটা ঘটে থাকে। ঠিক আছে, ডিএনএ এর জন্য ডিএনএ যখন অনিয়ন্ত্রিত হয়ে যায় তখনই তোমার ক্যান্সারের যে ব্যাপারটা সেটা চলে আসে। ওকে, আশা করছি তোমরা নিউক্লিয়াস সম্পর্কে অনেক কিছুই জানতে পারলে। এর পরবর্তী যে কোষীয় অঙ্গাণু, সেই পরবর্তী কোষীয় অঙ্গাণুটি এবার আমরা একটু দেখে নেব। ওকে, দেখো পরবর্তী যে কোষীয় অঙ্গাণু, সেই পরবর্তী কোষীয় অঙ্গাণুটির নাম হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া যেটা রয়েছে, প্রথমত আমরা দেখি স্যার, ধরো যদি এটা একটা কি হয় না তো সেল। ওকে, তো সেলের ক্ষেত্রে আমরা কি দেখছিলাম না, তো যে মাঝখান রয়েছে সে মাঝখান নিউক্লিয়াস অবস্থান করছিল। নিউক্লিয়াস ছাড়াও আর একটি কোষের যে সাইটোপ্লাজম, সেই সাইটোপ্লাজমে একটি কোষীয় অঙ্গাণু থাকে, যে কোষীয় অঙ্গাণুটিকে কি বলা হয়ে থাকে, মাইটোকন্ড্রিয়া বলা থাকে। অনেকটা এরকম দেখতে হয়ে থাকে। ঠিক আছে, এর ক্ষেত্রেও মাথায় রাখবে দুটি স্তর বিশিষ্ট হয়। যেরকম আমাদের নিউক্লিয়াস দুটি স্তর বিশিষ্ট, সেরকম মাইটোকন্ড্রিয়া দুটি স্তর বিশিষ্ট। অর্থাৎ একটা কি আউটার লেয়ার, আর ভিতরের এই ক্ষেত্রে একটা থাকবে ইনার লেয়ার বা ইনার মেমব্রেন যেটাকে বলা হচ্ছে। ওকে, তো আমরা এরকম করে দেখো আরেকটা কথা বলি, মাইটোকন্ড্রিয়া কিন্তু একটা কোষে যে একটি থাকবে তেমনটা কিন্তু না। একটা কোষে অনেকগুলি মাইটোকন্ড্রিয়া থাকতে পারে। নিউক্লিয়াসের ক্ষেত্রে এটি সাধারণত একটি সেলে একটিই থাকে, কিন্তু এমন অনেক সেল রয়েছে যেখানে নিউক্লিয়াস একাধিক থাকতে পারে। ঠিক আছে, বা একের বেশি যেটা রয়েছে সেটা থাকতে পারে। তো আমরা শুধু প্রপার যে মাইটোকন্ড্রিয়া, সে মাইটোকন্ড্রিয়ার ব্যাপারটা যেটা রয়েছে সেটা আমরা একটু দেখবো, যে মাইটোকন্ড্রিয়া কিভাবে তৈরি, কি কি করে। ঠিক আছে, তো সেই স্ট্রাকচারটা আমরা একটু দেখে নিই। দেখো, তাহলে মাইটোকন্ড্রিয়াকে যদি ভালোভাবে আঁকা যায় তো এর একটা কি থাকবে স্যার, বাইরে এরকম ভাবে একটা স্তর দেখা যাবে, এইরকম দেখতে হয় মাইটোকন্ড্রিয়া। যত উন্নত প্রাণী রয়েছে সবার ক্ষেত্রেই মাইটোকন্ড্রিয়া যেটা রয়েছে সেই মাইটোকন্ড্রিয়ার উপস্থিতি লক্ষ্য করা যাবে। কিন্তু যেগুলা নিম্ন শ্রেণীর জীব ব্যাকটেরিয়া, এদের ক্ষেত্রে কিন্তু মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত থাকে। ওকে, দেখো এটা কি গেল বাইরের লেয়ার। এদের যে ভিতরের যে স্তরটি থাকে সেটি এরকম ভাবে ভাঁজ আকারে অবস্থান করে। এরকম স্যার কি আকারে অবস্থান করবে, যাতে ভাঁজ আকারে অবস্থান করে। এরকম ভাবে ভাঁজ আকারে মাইটোকন্ড্রিয়া যেগুলো রয়েছে, মাইটোকন্ড্রিয়া যে ইনার লেয়ার সেটি অবস্থান করবে, এরকম ভাবে ভাঁজ আকারে অবস্থান করবে। ওকে, তাহলে এখানেও দেখো আমাদের দুটি স্তর পাওয়া গেল। দুটি স্তর কি না, তো একটা হচ্ছে আউটার লেয়ার, ঠিক আছে, বা আউটার মেমব্রেন, আর একটা রয়েছে ইনার মেমব্রেন। ইনার মেমব্রেন কি হয়ে গেছে স্যার, না তো এরকম ভাঁজ আকার ভাঁজ সৃষ্টি করেছে। ওকে, এই যে ভাঁজ সৃষ্টি করেছে, এই এক একটি ভাঁজকে আমরা কি বলবো, এগুলোকে বলা হবে ক্রিস্টি। কি বলা হয়ে থাকবে, না তো ক্রিস্টি বলবো। ওকে, এবার মনে রাখবে মাইটোকন্ড্রিয়া সাধারণত কি করে স্যার, না তো শক্তি তৈরিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ একটা সেল যে এনার্জি প্রডিউস করবে, অর্থাৎ তুমি যে খাবার খাচ্ছ, খাবার খাওয়ার পর যে শক্তি তৈরি হয় দেহে, যে শক্তি তৈরি হয়, দেহে শক্তি মানে কি, আগে সেলে শক্তি তৈরি হবে তারপরে তোমার দেহটাকে শক্তিশালী মনে হবে। ওকে, তো যে শক্তি তৈরির ব্যাপারটা সেটাকে তৈরি করে থাকে, না তো আমাদের যে মাইটোকন্ড্রিয়া রয়েছে সে মাইটোকন্ড্রিয়া সাধারণত শক্তি প্রডিউস করে থাকে। এর ক্ষেত্রে আর একটা জিনিস পাবো, দেখো স্যার এখানে ভিতরে যেটা রয়েছে এটাকে বলা হবে তোমার ম্যাট্রিক্স বলা হবে, বা বাংলাতে বললে আমরা বলবো ধাত্র বলবো। কি বলবো স্যার, না তো ধাত্র। ওকে, মাইটোকন্ড্রিয়ার গায়ে বলতে পারো স্যার অনেক কিছুই থাকে। তার মধ্যে যে ক্রিস্টি রয়েছে, ক্রিস্টির গায়ে স্যার এক ধরনের স্ট্রাকচার দেখা যায়, এইরকম ধরনের একটা স্ট্রাকচার অবস্থান করে। সেম যেরকম আমি আঁকছি সেরকম এ ধরনের এক ধরনের কি দেখা যায়, স্ট্রাকচার দেখা যায়। ঠিক আছে, তো এরকম একটা স্ট্রাকচার যেটা রয়েছে সেই স্ট্রাকচার দেখা যায়।
এটি দেখলে স্যার তোমরা যে টেনিস খেলো সেই টেনিসের যে র্যাকেট রয়েছে সে র্যাকেটের মতো দেখতে হবে, এইরকম স্ট্রাকচার হতে। এটি খুব গুরুত্বপূর্ণ একটি মাইটোকন্ড্রিয়ার অংশ, মনে রাখবে। এটার নাম কি? এটাকে বলা হয়ে থাকে অক্সিজোম। কি বলা হয়ে থাকবে না, তো এটাকে বলা হবে অক্সিজোম বলা হয়ে থাকে। এটিকে স্যার অক্সিজোম বলা হয়। এর যে অংশ রয়েছে সেই অংশগুলির কিছু নাম রয়েছে, সেটা মাথায় রাখবে। নিচের যে পোর্শন যেটি দেখো পাতলা করে আছে এটাকে বলা হয় F0, আর উপরের যেটা একটু র্যাকেটের মাথার অংশ রয়েছে এটাকে বলা হয়ে থাকবে F1। এবার মনে রাখবে শক্তি তৈরিতে এটি খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে, কারণ এর মধ্যে এক ধরনের উৎসেচক থাকে যেটাকে বলা হয় এটিপি সিনথেটেজ নামক এক ধরনের উৎসেচক থাকে, যা তোমার কি তৈরিতে সাহায্য করে এডিপি থেকে এডিপি থেকে এডিপি থেকে এটিপি তৈরিতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ওকে, এই কাজটাতে খুব হেল্প করে থাকে কে না, তো মাইটোকন্ড্রিয়া। আর কয়েকটি তথ্য এখান থেকে আমরা দিতে পারি, সেটা কি না, তো যে মাইটোকন্ড্রিয়া রয়েছে, যে মাইটোকন্ড্রিয়া রয়েছে এই মাইটোকন্ড্রিয়াতেও স্যার যেমন নিউক্লিয়াসে ডিএনএ এর উপস্থিতি লক্ষ্য করা যায়, সেম জিনিস স্যার মাইটোকন্ড্রিয়াতেও যে ডিএনএ সেই ডিএনএ কিন্তু অবস্থান করে, মাইটোকন্ড্রিয়াতেও ডিএনএ যেটা রয়েছে সে ডিএনএ অবস্থান করে। এর বিশেষ বৈশিষ্ট্য কি? বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটাই স্যার, মাইটোকন্ড্রিয়াতে উপস্থিত যে ডিএনএ সেই ডিএনএ এর মধ্যে যে বৈশিষ্ট্যগুলি থাকে বা মাইটোকন্ড্রিয়াতে উপস্থিত ডিএনএ সাধারণত তোমার যে মায়ের হয়ে থাকে। কার না, তো মায়ের যে ডিএনএ রয়েছে সে মায়ের ডিএনএটা মাইটোকন্ড্রিয়াতে উপস্থিত থাকে। মানে ছোট্ট করে বোঝাই, নিউক্লিয়াস যেটা রয়েছে সেখানে পিতা এবং মাতা দুজনের ডিএনএ উপস্থিতি দেখা যাবে, কিন্তু মাইটোকন্ড্রিয়াতে মাইটোকন্ড্রিয়াতে মায়ের ডিএনএ যেটা রয়েছে সে মায়ের ডিএনএ এর উপস্থিতি লক্ষ্য করা যায়। ওকে, এবং এই মাইটোকন্ড্রিয়া যেটা রয়েছে সে মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয় না, তো কোষের শক্তিঘর বলা হয়ে থাকে। মাইটোকন্ড্রিয়া কি বলা হয়ে থাকে স্যার না, তো কোষের শক্তিঘর বলা হয়ে থাকে, শক্তিঘর বলা হয়ে থাকে। কারণটা কি? কারণটা হচ্ছে এই যে মাইটোকন্ড্রিয়া কি করতে সাহায্য করে, শক্তি প্রডিউস করতে সাহায্য করে, অর্থাৎ সেলকে যে শক্তি দিতে হবে, কি আকারে শক্তি দেয় না, তো আমাদের দেহের ক্ষেত্রে মনে রাখবো এটিপি আকারে। কি আকারে স্যার? এটিপি আকারে। ওকে, তো এটিপি আকারে যে শক্তি সেই শক্তি দিতে সাহায্য করে। এবার মাইটোকন্ড্রিয়া সম্পর্কে কিছু তথ্য লিখে এনেছি, সেই তথ্যগুলো আমরা একটু দেখে নেব। ওকে, তো মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে বেসিক যে স্ট্রাকচার সেই বেসিক স্ট্রাকচারটি হলো এটুকুই। এবার আমরা মাইটোকন্ড্রিয়ার আরো যে বিভিন্ন তথ্য রয়েছে সেই তথ্যগুলো আমরা এবার একটু দেখে নেব, ঠিক আছে? তো তো দেখা যাক। তো দেখো, মাইটোকন্ড্রিয়া যেটা রয়েছে এই কোষীয় অঙ্গটির আবিষ্কার যেটা রয়েছে সেটা দেখো ডিসকভারি, 1857 সালে বিজ্ঞানী কলিকার এটি প্রথম পর্যবেক্ষণ করেছিলেন, ঠিক আছে? কিন্তু মাথায় রাখবে এই যে বিজ্ঞানী যেটা দেওয়া আছে এটা অতটা ইম্পর্টেন্ট না। পরবর্তী সময়ে 1898 সালে বিজ্ঞানী সি বেন্ডা, এই সি বেন্ডাই কিন্তু প্রথম কি করেছিল না, মাইটোকন্ড্রিয়া যে নামকরণ সেই মাইটোকন্ড্রিয়ার নামকরণটি কিন্তু তিনি প্রথম করেছিলেন, ঠিক আছে? তাই যদি বলে যে মাইটোকন্ড্রিয়া আবিষ্কারক কে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা সি বেন্ডা যেটা দেওয়া আছে সেটা কিন্তু তোমরা লিখবে। আরো মাইটোকন্ড্রিয়ার গঠনের ক্ষেত্রে কি পেয়েছিলাম আমরা প্রথমে, যে মাইটোকন্ড্রিয়ার দ্বি-স্তর বিশিষ্ট পর্দা দিয়ে ঘেরা। তো মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে যদি আমরা স্ট্রাকচার যেটা রয়েছে সেই স্ট্রাকচারটার ক্ষেত্রে আমরা অলরেডি দেখেছি যে মাইটোকন্ড্রিয়া যেটা রয়েছে অনেকটা এরকম ভাবে রয়েছে, এবং তাদের ক্ষেত্রে যে ভিতরের যে অন্তঃপর্দা রয়েছে সেই অন্তঃপর্দার ক্ষেত্রে এরকম ভাঁজ বিশিষ্ট। ওকে, তাহলে দেখো এটা যে বাইরের পর্দা এবং এটা হচ্ছে ভেতরের পর্দা, এবং এখানে মাথায় রাখবে যে ভেতরের যে পর্দা রয়েছে সেটাই কিন্তু ভাঁজ হয়ে অবস্থান করে, ভাঁজ আকারে থাকে, আর এই ভাঁজটাকে আমরা কি বলি না, তো ক্রিস্টি বলে থাকি। ওকে, এটা মাথায় রাখবে। তাহলে একটা পেলাম বহিঃপর্দা, আর একটা রয়েছে অন্তঃপর্দা, আউটার মেমব্রেন অ্যান্ড ইনার মেমব্রেন। ওকে, তো এক্ষেত্রে ইনার মেমব্রেন যেটা সেটা কি করে ভাঁজের মতো হয়,
দেখো লেখা আছে যে এই পর্দাটি ভেতরের দিকে ভাঁজ হয়ে আঙুলের মতো যে প্রবর্ধক সৃষ্টি করে তাকে যাকে কি বলা হয়ে থাকে না, তো কৃষ্টি বলা হয়ে থাকে। ওকে, এটা মাথায় রাখবে। তারপর দেখো লেখা আছে এখানে আর একটা কথা আমাদের আছে যে প্রকোষ্ঠের ক্ষেত্রে কি বলছে না, তো কৃষ্টির গায়ে লেগে থাকা ছোট ছোট বৃন্তযুক্ত দানাকে অক্সিজোম বলা হয়ে থাকে। অক্সিজোমের ক্ষেত্রে তোমাদেরকে অলরেডি দেখিয়েছি, এরকম একটা র্যাকেট লাইক স্ট্রাকচার যেটা রয়েছে সেই র্যাকেট লাইক স্ট্রাকচার দেখা যায়। এর যে র্যাকেটে যে দণ্ড সেই দণ্ডটাকে কি বলা হবে, F0, আর এই মাথা যেটা রয়েছে এটাকে বলা হবে F1। ওকে, টার্মটা ইউজ করবে। এবং এই যে অক্সিজোম এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে, কারণ মাইটোকন্ড্রিয়া জানি আমরা যে এটি আমাদের দেহে শক্তি বা সেলের ভিতরে যে শক্তি উৎপাদন সেই শক্তি উৎপাদনে মুখ্য ভূমিকা পালন করে থাকে। মাথায় রাখবে এই যে তোমার অক্সিজোম রয়েছে এই অক্সিজোমে একটা ঘটনা ঘটে থাকে, সেটা কি না, ADP অ্যাডিনোসিন ডাইফসফেট এটিপিতে পরিণত করতে সাহায্য করে। এটিপিতে পরিণত করতে সাহায্য করে। কিভাবে সাহায্য করে না, এই যে অক্সিজোম রয়েছে এর যে F1 অংশ অর্থাৎ এই যে মাথার অংশ, এখানে একটা উৎসেচক থাকে যেটাকে বলা হয় এটিপি সিনথেটেজ নামক এক ধরনের উৎসেচক থাকে, উপাদান থাকে, যার সাহায্যে এডিপি এটিপিতে পরিণত হয়। ওকে, এটা কিন্তু ভালো একটা কোশ্চেন, এটা মাথায় রাখবে। ওকে, তারপর দেখো আর একটি কথা হচ্ছে এখানে যে মাইটোকন্ড্রিয়া যেটি রয়েছে সে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এটা, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে নিজস্ব কি অবস্থান করে না, তো ডিএনএ থাকে। মাইটোকন্ড্রিয়ার দেহে নিজস্ব ডিএনএ অবস্থান করে। সাধারণত ডিএনএ কোথায় অবস্থান করে না, তো যে সেল রয়েছে সেই সেলের নিউক্লিয়াসে ডিএনএ থাকে। কিন্তু ডিএনএ ছাড়া আর কোথায় যদি বলে, জিজ্ঞেস করে কখনো যে কোথায় কোথায় ডিএনএ অবস্থান করে, সেই ক্ষেত্রে অ্যান্সার দেবে ডিএনএ যেটা রয়েছে সেটা মাইটোকন্ড্রিয়াতেও দেখা যায়। কিন্তু এখানে একটা মাথায় রাখবে যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে উপস্থিত যে ডিএনএ সেটি যে বলতে পারো যে ডিএনএটি থাকে সেটি কিন্তু মায়ের ডিএনএ থাকে। কার থাকবে স্যার না, তো মায়ের ডিএনএ। এটি মায়ের ডিএনএ মানে এটা একটু বুঝতে পারলেন, হয়তো বুঝিয়ে দিচ্ছি। নিউক্লিয়াস যেটা রয়েছে সেই নিউক্লিয়াসে বাবা এবং মা দুজনেরই কি থাকবে না, তো ডিএনএ অবস্থান করবে। কিন্তু মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে ডিএনএ থাকবে সেই ডিএনএটি কিন্তু কি কার হবে না, তো মায়ের ডিএনএ হবে। এখানে বাবার ডিএনএ এর ব্যাপার যেটা সেটা কিন্তু আসবে না। এবার আমরা মাইটোকন্ড্রিয়ার কিছু কাজ অলরেডি পড়াতে পড়াতে কাজ অনেক কাজ বলেছি, আরো কিছু কাজ রয়েছে সেই কাজগুলো আমরা একটু দেখে নেব। দেখো মাইটোকন্ড্রিয়ার প্রধান কাজের মধ্যে যদি বলা যায় সেটা হচ্ছে কি না, তো শক্তি উৎপাদন করা। বলছে সবার শাসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায় ক্রেবস চক্র। এখানে একটা কথা লেখা আছে, দেখো টার্ম ইউজ করা আছে সবার শাসন। অনেকের হয়তো সবার শাসনটা জানো কিন্তু হয়তো ভুলে গেছো। সবার শাসন, দেখো শাসনের ক্ষেত্রে বেশ কয়েকটি প্রক্রিয়া রয়েছে। ওকে, একটা অবাধ শাসন পাবো, একটা সবার শাসন পাবো। তো অবাধ শাসন বলতে বোঝায় যেখানে অক্সিজেনের প্রয়োজন পড়ে না, উইদাউট অক্সিজেন কি করতে পারে না, তো এনার্জি যেটা রয়েছে সেই এনার্জি বা শক্তি তৈরি করতে পারে। কিন্তু সবার শাসনের ক্ষেত্রে তোমার অক্সিজেন যেটা রয়েছে সেই অক্সিজেনটা কিন্তু খুবই প্রয়োজনীয় উপাদান। ওকে, তো সবার শাসন বলতে কি এমন একটি রাসায়নিক বিক্রিয়া যেটি অক্সিজেনের উপস্থিতিতে সম্পূর্ণ হবে। এবং এখানে আরেকটি লেখা আছে ক্রেবস চক্র, এটা সম্পর্কে তোমাদের আইডিয়া হয়তো খুব একটা নেই। ক্রেবস চক্র সম্পর্কে একটি কথা বলি। আমরা ধরো যখন কোনো খাবার খাই সাধারণত কিভাবে এনার্জি প্রডিউস বা এনার্জি তৈরি কিভাবে হয় না, তো প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার যখন আমরা খেয়ে থাকি তো সেই খাবার থেকে শক্তি তৈরি হয়। ওকে, কিন্তু মাথায় রাখবে আমাদের ক্ষেত্রে বেশিরভাগ শক্তি তৈরি হয়ে থাকে গ্লুকোজ জাতীয় যে খাবার রয়েছে সেই গ্লুকোজ জাতীয় খাবার থেকে। ওকে, তো সাধারণত কি ঘটনা ঘটে না, আমরা যে খাবারগুলো খেয়ে থাকি বিশেষ করে কার্বোহাইড্রেট জাতীয় খাবার সেগুলো খেয়ে থাকি, সেই কার্বোহাইড্রেট জাতীয় খাবার ভেঙে গিয়ে একটা উপাদানে পরিণত হয় যেটার নাম হচ্ছে কি স্যার না, তো গ্লুকোজ। যেটার নাম কি, যেটার নাম, এক মিনিট, যেটার নাম হলো স্যার গ্লুকোজ। ওকে, আমরা যখন তোমার কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই সেই কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমাদের পেটে গিয়ে
ভাঙতে ভাঙতে তার যে গঠনগত একক অর্থাৎ সব থেকে ছোট যে উপাদান সেটা হচ্ছে কি গ্লুকোজ। এই গ্লুকোজে পরিণত হয় এবং গ্লুকোজটা কোষের যে সাইটোপ্লাজম, মাথায় রাখবে কোষের যে সাইটোপ্লাজম, সেখানে একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বা একটা সার্কেলের মাধ্যমে যেটাকে বলা হয় গ্লাইকোলাইসিস, এই প্রক্রিয়ার মাধ্যমে গ্লুকোজটা পরিণত হয় পাইরুভিক অ্যাসিডে। কিসে পরিণত হবে না তো পাইরুভিক অ্যাসিডে। পাইরুভিক অ্যাসিডে। আর এই পাইরুভিক অ্যাসিড প্রবেশ করে কোথায় না তো মাইটোকন্ড্রিয়াতে। কোন অ্যাসিডটা পরিণত হবে স্যার না তো কোন অ্যাসিডটা মাইটোকন্ড্রিয়াতে পৌঁছাবে পাইরুভিক অ্যাসিডটা। আর এই পাইরুভিক অ্যাসিডটা মাইটোকন্ড্রিয়াতে গিয়ে আলটিমেটলি এটিপি যেটা রয়েছে সেই এটিপি তে পরিণত হবে অর্থাৎ এনার্জিতে পরিণত হবে। আর এই পাইরুভিক অ্যাসিডটা যে এটিপিতে পরিণত হয়, এই যে একটা সার্কেল চলে বা একটা প্রক্রিয়া চলে, সেই প্রক্রিয়াটাকে বলা হয়ে থাকে ক্রেবস চক্র। এই প্রক্রিয়াটাকে কি বলা হবে স্যার না তো তোমার ক্রেবস চক্র। ওকে, জাস্ট আশা করছি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তারপরে কি বলছে এটিপি সঞ্চয়, বলছে এটি উৎপন্ন শক্তিকে এটিপি অণুর মধ্যে রাসায়নিক শক্তি হিসেবে জমা রাখতে পারে। ক্যালসিয়াম নিয়ন্ত্রণ, মনে রাখবে ক্যালসিয়াম একটা কি খনিজ মৌল, এটা কি কোষের ভিতরে ক্যালসিয়াম আয়নের স্বাভাবিক মাত্রা বজায় রাখতে সাহায্য করে। তারপরে আর একটা দেওয়া আছে, দেখো ক্যালসিয়াম সাধারণত কি করে না তো আমাদের যে পেশি রয়েছে সেই পেশিকে সংকোচন প্রসারণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক্যালসিয়াম। ওকে, আর পেশি সংকোচন প্রসারণ কখন হবে, যখন কোনো আমরা একটা কাজ করব, আর কাজের জন্য কি দরকার, কাজের জন্য এনার্জি দরকার। ওকে, তাই ক্যালসিয়াম একটা সেলের ভিতরে কতটা প্রবেশ করবে কতটা বাইরে বেরোবে এটা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ করে থাকে কে না তো তোমার মাইটোকন্ড্রিয়া। তারপরে শ্বসন, শ্বসন বলতে কাকে বোঝায়, শ্বসন বলতে বোঝায় তোমার আমাদের শরীরের ভিতরে যে প্রতিনিয়ত রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটছে সেই রাসায়নিক বিক্রিয়াকে শ্বসন বলা হয়। বলছে কোষীয় শ্বসনে ইলেকট্রন পরিবহন তন্ত্র অর্থাৎ ইটিএস মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় সম্পূর্ণ হয়। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা তোমাদের নিচু ক্লাসে অতটা দরকার পড়ে না, বাট যখন হায়ার এডুকেশন অর্থাৎ 11-12 যখন যাবে তখন এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে এটি তাদের মধ্যে যে অন্তঃপর্দা রয়েছে অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দা এবং অন্তঃপর্দা, মাইটোকন্ড্রিয়ার এই যে মাইটোকন্ড্রিয়া, এই মাইটোকন্ড্রিয়ার এখানে কি রয়েছে না তো অন্তঃপর্দা রয়েছে। ওকে, তো এটা হলো বহিঃপর্দা, এটা হচ্ছে অন্তঃপর্দা। এই যে মাঝ ফাঁকা স্থান রয়েছে, এই ফাঁকা স্থানে একটা প্রক্রিয়া ঘটে যেটাকে বলা হবে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। ঠিক আছে, তো এই জায়গাতে কি ঘটে থাকে না তো এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে থাকে। আর এই স্থানটাকে কি নাম বলেছিলাম না তো এটাকে বলা হয় তোমার পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস। তারপরে চর্বির বিপাক, ঠিক আছে, তো ফ্যাটের সাহায্যেও কিন্তু কি হয়ে থাকে না তো তোমার শক্তি যেটা রয়েছে সেটা উৎপন্ন হয়ে থাকে। মনে রাখবে যে ফ্যাট যেটা রয়েছে তার সাহায্যেই সব থেকে বেশি এনার্জি প্রডিউস হয়ে থাকে, কিন্তু মাইটোকন্ড্রিয়া বা সেল আমাদের বা এক কথায় বলতে পারে আমাদের দেহ বেশিরভাগ শক্তি যেটা রয়েছে সেটা এই গ্লুকোজকে ভেঙেই তৈরি করে থাকে। ঠিক আছে, যখন গ্লুকোজ দিয়ে থাকবে না বা রক্তে গ্লুকোজের মাত্রা কম থাকবে তখন কি হবে না তো ফ্যাট এটা ভাঙতে শুরু করবে, এবং ফ্যাটও যদি না পায় তারপরে শেষে তখন প্রোটিন যেটা রয়েছে সে প্রোটিন ভেঙে এনার্জি প্রডিউস করবে। ওকে, তো প্রথম শর্ত হচ্ছে কি না তো শক্তি তৈরির প্রথম যে ধাপ সেটা কিন্তু গ্লুকোজকে ভেঙেই করতে স্টার্ট করে। এবার দেখো লেখা আছে যে একে কোষের শক্তিঘর বলা হয় কেন, বলছে জীবদের সমস্ত কাজ পরিচালনার জন্য শক্তির প্রয়োজন হয়। শ্বসন প্রক্রিয়ায় খাদ্যের জারণ ঘটিয়ে শক্তিকে ব্যবহারযোগ্য এটিপিতে রূপান্তর করার কাজটি প্রধানত মাইটোকন্ড্রিয়াতে ঘটে। এই শক্তি উৎপাদনের প্রধান কেন্দ্র হওয়ার কারণে একে কোষের শক্তিঘর বলা হয়ে থাকে। তাহলে মাইটোকন্ড্রিয়া যদি কোশ্চেন করে 2 নম্বরের জন্য একটা কোশ্চেন দিয়ে যায় মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় কেন, তখন আমাদের এই পয়েন্টটা যদি লিখে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, তো আশা করছি তোমরা মাইটোকন্ড্রিয়া যেটা সেটা তোমরা বুঝতে পেরেছো। যাদের দরকার তারা এটা একটা স্ক্রিনশট মেরে নিতে পারো। ওকে, এবং নোটস করে নেবে। ওকে, তো আজকের ক্লাস যেটা রয়েছে এই অবধি, পরবর্তী ক্লাসে আমরা আরো বিভিন্ন যে কোষীয় অঙ্গাণু রয়েছে সেই কোষীয় অঙ্গাণু সম্পর্কে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।